ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে পাশের হার প্রতি বছর 6 থেকে 8% ভিতরে থাকে। তার মানে 100 জনে মাত্র 6 থেকে 8 জন পাশ করে। তোমার কি মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে কি প্রচুর পরিমাণে প্রশ্ন কঠিন হয়, বুয়েটের চেয়েও কঠিন হয়? উত্তর হচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন কখনো ওই লেভেলের কঠিন হয় না, বেসিক থেকেই প্রশ্ন হয়। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার হলের যে ক্রাইটেরিয়াগুলো আছে, পাশের যে ক্রাইটেরিয়াগুলো আছে, এমসিকিউ এবং রিটেনের যে ক্রাইটেরিয়াগুলো আছে, এই ক্রাইটেরিয়াগুলো বেশ জটিল এবং কঠিন। যার কারণে অনেক শিক্ষার্থী অনেক ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও পরীক্ষার হলে যে কমন মিস্টেক্স করার কারণে, এই স্ট্র্যাটেজি মেনটেন না করার কারণে বা ওই জিনিসটা বুঝতে না পারার কারণে ফেল করে বসে। তোমার প্রিপারেশন অনেক ভালো, তারপরেও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ রেজাল্ট করতে পারো, বিকজ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তোমার অ্যাডমিশন টেস্টের প্রথম পরীক্ষা। আবার তুমি স্ট্র্যাটেজিক ওই ব্যাপারগুলো নিয়ে কনসার্নই না। তোমাদের সবাইকে স্বাগতম মিল্টন ভাইয়ার অ্যাডমিশন পডকাস্টে। আজকের এই পডকাস্টে আমি তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার হলের ফাঁদ এবং গেম নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে বর্ণনা করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি টোটাল এই গেমটা সম্পর্কে যা বুঝি, যেভাবে বুঝি, এটাকে তোমাকে একদম মনের মতো করে সুন্দর করে বুঝায় এই জিনিসটা সম্পর্কে একটা ধারণা দিব, যাতে তুমি পরীক্ষার হলে যে তোমার 100% আউটপুটটা দিয়ে আসতে পারো। এই ভিডিওটা কয়েকবার দেখবা, 3 বার 4 বার 5 বার দেখবা পুরা জিনিসটা বোঝার জন্য। প্রতিদিন একবার করে দেখবা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগ পর্যন্ত, যাতে পুরা জিনিসটা তোমার ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে গেলে, সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেলে পরীক্ষার হলে যে অটোমেটিক ওই ভুলগুলা তুমি করা থেকে বিরত থাকবা। মাথায় রাখো, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কখনোই কঠিন পরীক্ষা না, এটা একটা স্ট্র্যাটেজিক পরীক্ষা। স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি যদি খেলতে পারো, তাহলে তুমি এখানে সবসময়ই ভালো করবা। প্রথম ব্যাপার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কি লাগে। এই প্রশ্নের উত্তর তুমি যদি খুঁজতে চাও, আমি বলবো 2টা জিনিস। একটা হচ্ছে তোমার বেসিক, পুরা সিলেবাসটা একবার হলে সুন্দর করে হলেও কভার করা, অ্যান্ড দেন 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পরীক্ষার হলে স্ট্র্যাটেজি মেনটেন করে ডিসেন্ট একটা নাম্বার তুলে আসা। যেহেতু 5000 পর্যন্ত ওয়েটিং থেকে টানে ঢাকা ইউনিভার্সিটিতে, 5000 পর্যন্ত সিরিয়াল ওয়েটিংয়ে প্রত্যেকবার নেয়, তো তোমাকে ডিসেন্ট একটা মার্ক তুলতে হবে। যেই মার্কটা তুললে তুমি ওই 5000 পর্যন্ত সিরিয়ালের মধ্যে থাকো। এখন ডিসেন্ট মার্ক তুলবা কীভাবে? প্রথম কথা, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগের এই মোমেন্টে তুমি পর্যাপ্ত পরিমাণ রিভিশন দাও। পর্যাপ্ত পরিমাণ রিভিশন দিতে যে তুমি প্রশ্ন ব্যাংকটা, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা বারবার সলভ করো। বারবার সলভ করতে করতে তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের রিপিট কোশ্চেনের একটা প্যাটার্ন তুমি বুঝে গেছো, যে ফিজিক্সে কী টাইপের প্রশ্ন বারবার রিপিট হয়, কেমিস্ট্রিতে কী টাইপের প্রশ্ন বারবার রিপিট হয়, বায়োলজিতে কোন কোন জোনগুলা থেকে প্রশ্ন বেশি আসতেছে, ম্যাথে প্রশ্ন কতটা কঠিন হচ্ছে, কোন কোন জায়গাগুলো থেকে তুমি কঠিন প্রশ্ন পাচ্ছ। ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি সেগমেন্টেশন করো, বায়োলজি এবং কেমিস্ট্রি এই 2টা সাবজেক্টে প্রশ্ন মডারেট লেভেলের কঠিন হয়, মানে বেসিক থেকে প্রশ্ন আসে। 70-80% জিনিসপত্র তুমি এইচএসসি লেভেলের জিনিসপত্রই পাবা, অনেক বেশি পেঁচাবে না। কিন্তু ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার করা তোমার জন্য একটু কঠিন হতে পারে। সেম ফর বুয়েটেও এই সেম কাহিনী ঘটে। তো সেই ক্ষেত্রে তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসবা, তোমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে যে আমি বায়োলজিতে কোপায়ে মার্ক তুলব, আমি কেমিস্ট্রিতে কোপায়ে মার্ক তুলব, আমি ফিজিক্সে সর্বোচ্চ পরিমাণ মার্ক তুলব, ম্যাথে আমি সেভ গেম খেলে আসবো, ম্যাথে যতটা পাওয়া সম্ভব আমি সেভ গেম খেলে আসবো। এবার পরীক্ষার হলে যে যদি তোমার প্রশ্নের প্যাটার্নই সহজ চলে আসে, তুমি সামহাও পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পর দেখলা যে প্রশ্নই সহজ হয়ে গেছে, মানে ইজি কোশ্চেন হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি ইজি কোশ্চেন যেহেতু ম্যাথে পেয়ে গেছো, তখন তোমার ম্যাথে সর্বোচ্চ মার্ক তুলে আসতে হবে, বিকজ কোশ্চেন ইজি। তখন তো আর আমার ওই সেভ মানে ওই আগের স্ট্র্যাটেজি যে লাভ নাই। সো সিচুয়েশন অ্যাডজাস্ট করে স্ট্র্যাটেজি চেঞ্জ করা ওটা আলাদা ব্যাপার, বাট নর্মাল স্ট্র্যাটেজি হচ্ছে প্রথমে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ। এটা হচ্ছে প্রায়োরিটির একটা অর্ডার। এই অর্ডার তুমি মেনটেন করলে তুমি পরীক্ষার হলে সেভ গেম খেলতে পারবা। এবার দেখো সেভ গেমের ক্ষেত্রে কিভাবে গেম খেলতে পারবা। তোমার টোটাল মিলে এমসিকিউ থাকবে 60টা। তো এমসিকিউ 60টায় তুমি সময় পাবা মাত্র 45 মিনিট। তো 45 মিনিট সময় পাওয়া 60টা এমসিকিউ, তার মানে পার এমসিকিউতে তুমি 40 সেকেন্ডেরও কম সময় পাচ্ছ। তো 40 সেকেন্ডে ঢাকা ইউনিভার্সিটিতে তো মোটামুটি ট্রিকি কোশ্চেন থাকবেই। তো ট্রিকি কোশ্চেন 40 সেকেন্ডে তুমি যদি সলভ করতে চাও, তুমি কখনোই পারবা না। তার মানে তোমাকে যদি টাইমের মধ্যে কাভার করতে হয়, তাহলে যেই এমসিকিউগুলোতে অনেক বেশি সময় লাগবে ওগুলা তুমি প্রথমেই অ্যাটেম্প্ট করতে পারবা না।
যেগুলোতে ধরো 1 মিনিট লেগে যাবে, 1 মিনিট 20 সেকেন্ড লেগে যাবে, যেটা 2 মিনিটের কাছাকাছি লেগে যাবে, ওটা তুমি যদি প্রথমেই অ্যাটেম্প্ট করো তাহলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় তুমি কখনো শেষই করতে পারবে না। 60 মার্কের এমসিকিউ এর ভিতরে তোমাকে পাস করতে হবে আগে। 4টা সাবজেক্ট মিলায় তুমি যদি 24 তুলতে পারো তাহলে তুমি পাস করবা। 4টা সাবজেক্ট মিলায় এমসিকিউতে তুমি যদি 24 তুলতে পারো তাহলে তুমি পাস করবা। বাট পাস করলেই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা না, বিকজ 2 লাখের উপর শিক্ষার্থী তোমার ভর্তি পরীক্ষা দিবে। এই যে 2 লাখের উপর শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে, এই 2 লাখের ভিতরে তারা রিটেন খাতা তো আর 2 লাখ দেখবে না। অর্থাৎ তোমার রিটেন খাতা দেখা হবে তোমার এমসিকিউর উপর ডিপেন্ড করে। এখন কতটুকু শিক্ষার্থীকে রিটেন খাতা দেখবে খেয়াল করো। তাদের টোটাল সিট হচ্ছে 1996 বা 2000-এর কাছাকাছি। তো তারা তাদের সিটের 5 গুণ বেশি শিক্ষার্থীকে অ্যালাউ করে খাতা দেখার জন্য। অর্থাৎ 2000 যদি সিট হয় 5 দিয়ে গুণ করলে 10,000 খাতা তারা দেখবে। তার মানে তুমি 24 পেয়ে পাশ করলেও তোমার খাতা দেখতেছে না, সবচেয়ে বেশি মার্ক পাওয়া 10,000 শিক্ষার্থীর খাতা দেখতেছে। তাহলে পাশ করা সবচেয়ে বেশি মার্ক পাওয়া 10,000 শিক্ষার্থীর খাতা দেখতেছে। তাহলে তোমার জন্য একটা টার্গেট লাগবে যে ভাইয়া এত মার্ক তুললে প্রথম ওই 10,000-এর ভিতরে আসা যায়। এই টার্গেটটা হচ্ছে তোমাকে মিনিমাম 35 মার্ক তুলে আসতে হবে। 35 মার্ক তুলে ফেলা মানে তোমার খাতা দেখার চান্স অনেক হাই। আবার বলি, আই রিপিট, এমসিকিউতে তুমি 35 মার্ক তুলে ফেলা মানে তোমার খাতা দেখার চান্স অনেক হাই। তুমি যদি 35 মার্ক না তুলতে পারো তার মানে ইউ আর ইন ডেঞ্জার, তোমার রিটেন খাতায় দেখা হবে না, তোমার পরীক্ষা ভালো হচ্ছে না। কিন্তু তুমি সামহাও তুমি যদি দেখো যে 45 মিনিটে 40 মিনিটেই তুমি 40-42টা একদম শিওর দেখাইছো, 40-42 মার্ক তুমি শিওর পাচ্ছ, তার মানে তোমার রিটেন খাতা দেখা হচ্ছে। তোমাকে এখন রিটেনে ভালো করে ফোকাস করতে হবে, তাহলে তুমি 5000-এর ভিতর চলে আসছো। তাহলে তোমার টপ পজিশনে আসতে কত পাইতে হবে? 60 মার্কের যে এমসিকিউ আছে এর ভিতরে, 60 মার্কের এমসিকিউর ভিতরে তুমি যদি 50-এর কাছাকাছি মার্ক পাও, 50-51 এবং রিটেন একটা ডিসেন্ট মার্ক পাও, তাহলে তুমি টপ পজিশনে চলে আসবা। 42-43 বা 45-এর কাছাকাছি পাইলে তুমি 2000-এর ভিতরে চলে আসবা। সো তুমি এক টানে প্রথমেই 35-এর উপরে তোলা ট্রাই করবা। 40-এর কাছাকাছি পাইলে তুমি কনফিডেন্ট হয়ে যাও যে তোমাকে এখন রিটেনে ফুল ফোকাস করতে হবে, রিটেন ভালো করতে পারলে তুমি চান্স পেয়ে যাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে কি স্ট্র্যাটেজি দাগাইলে টাইমের ভিতরে সব সাবজেক্ট মিলায়ে আমি এই 35-এর উপরে মার্ক তুলতে পারবো? ওই যে বললাম প্রথমেই তোমাকে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে যাইতে হবে। প্রথমে তুমি বায়োলজি দাগাবা, তোমার টার্গেট থাকবে টোটাল 45 মিনিট, যেহেতু টাইম 45 মিনিটকে তুমি যদি তোমার হচ্ছে যে অনুযায়ী ভাগ করো, টোটাল 4টা সাবজেক্টের জন্য ভাগ করো, তাহলে দেখো 4-10-এ 40, আর এদিকে তোমার 5 মিনিট এক্সট্রা আছে। সো তুমি 11 মিনিটের কাছাকাছি সময় পাচ্ছ। তো তোমার টার্গেট থাকবে পার সাবজেক্টে তুমি প্রথমে 8 মিনিট করে টাইম নিবা। তো বায়োলজির 15টা এমসিকিউ তোমাকে টার্গেট নিতে হবে যে 30 সেকেন্ডের ভিতরে আমি এমসিকিউ সলভ করে ফেলবো। 30 থেকে 35 সেকেন্ডের ভিতরে আমি পার এমসিকিউ সলভ করবো। তো 30 থেকে 35 সেকেন্ডে পার এমসিকিউ তুমি যদি সলভ করতে যাও তাহলে দেখা যাচ্ছে 7 থেকে 8 মিনিটে তুমি 15টা এমসিকিউ একবার করে ঠাস করে টান দিয়ে ফেলতে পারবা। প্রথমে তোমার টার্গেট থাকবে আমি যেগুলো 100% শিওর এবং যেগুলো আমি খুব দ্রুত করতে পারবো ওগুলো আগে দাগানো। এগুলা কি? এগুলো হচ্ছে হুবহুব বই থেকে আসা এমসিকিউ, হুবহুব কমন আসা এমসিকিউ, যেগুলো আমার মুখস্থ মতো আছে। সো বায়োলজির ভিতরে ধরো 15টা এমসিকিউ, তুমি 9টা এমসিকিউ একদম টানা ঠাস ঠাস করে মেরে ফেলতে পারছো। ওই 9টা এমসিকিউ আগে দাগায় ফেলো, তার মানে তুমি 9 মার্ক কনফার্ম করে ফেলছো। এরপরে তুমি কেমিস্ট্রিতে যাবা, কেমিস্ট্রিতে 15টার ভিতরে সেমভাবে তুমি 10টা এমসিকিউ টানা 8 থেকে 9 মিনিটেই কনফার্ম করে ফেলতে পারছো। এরপরে ফিজিক্সে যে দেখতেছো 6-7টা ম্যাথ আছে, 2টা ম্যাথ ইজি, বাকিগুলা ইনফরমেশন, মাত্রা, একক, এগুলা ফর্মুলা থেকে আসছে। সো তুমি ঠাস করে 8টা এমসিকিউ করে ফেলছো। তাহলে 9, 10, 8, তাহলে কত গেল? 8 আর 8 16 আর 17 আর ওদিকে 10, 27 মার্ক চলে আসছে। ম্যাথে যে তুমি 6টা পারলা, 7টা পারলা ধরে নিলাম, তাহলে 27-এর সাথে 7 দিলে আমার 34 মার্ক চলে আসছে। তার মানে তুমি 5 মার্কের জোনে চলে আসছো। এই যে 4টা সাবজেক্ট করলা, এটা তোমাকে যদি আমি এভারেজ দেখি 8 করে, তো 8 মিনিট করে তুমি যদি সময় নাও তাহলে 4-8 32, মানে 30 বা 31 মিনিটের ভিতরে তুমি এরকম 35 মার্ক কনফার্ম করে ফেলছো। এইটা হচ্ছে তোমার ফার্স্ট রান। ফার্স্ট রানে তুমি কখনোই কোনো কঠিন জিনিস যেটাতে 1 মিনিটের উপর সময় লাগে এটা দাগাবা না, পুরাটা একবার কাভার করবা। পুরাটা একবার কাভার করে ফেললা, এই 8 থেকে 9 মিনিট করে টাইম নিয়ে একবার কাভার করে ফেললা। পুরাটা কাভার করার পর এবার তুমি জানো কোন কোন জায়গাগুলো তুমি পারবা বাট একটু বেশি সময় লাগবে। এবার তুমি বাকি আরও 5 মিনিট বা 7 থেকে 8 মিনিট সময় নিয়ে তুমি ওই জায়গাগুলোকে টার্গেট করো, যেই জায়গাগুলোতে তুমি একটু বেশি সময় নিয়ে 100% কনফার্ম করতে পারবা। ততক্ষণ ওই প্রশ্নগুলো যেহেতু একবার পড়ে আবার দ্বিতীয়বার রিপিট করতেছো, তোমার ব্রেন অটোমেটিক ওটা প্রসেস করে ফেলছে, ওটা সম্পর্কিত ইনফরমেশন কালেক্ট করে ফেলছে, তোমার এখন ওইটা মনে পড়বে ভালো।
তো তুমি সেকেন্ড বার যখন রান করবা, সেকেন্ড বার যখন আবার এমসিকিউটা সলভ করতে যাবা, দেখবা তোমার বেশি ভালো করে মনে পড়তেছে অ্যান্ড তুমি পারতেছো। সো সেকেন্ড বারে যে তুমি আরও যদি 7 থেকে 8টা এমসিকিউ কারেক্ট করতে পারো, তো ওদিকে তোমার 33 ছিল, এখন 6-7টা হয়েছে, তার মানে কিন্তু তোমার 40 ক্রস করে গেল। আর লাস্ট মিনিটে আর 2-1টা করতে পারলে তুমি 42-43 চলে যেতে পারছো। তুমি যদি অনেক দুঃখর স্টুডেন্ট হও, তাহলে ফার্স্ট রানেই যেখানে আমি 32-এর হিসাব দিলাম, ওটা তো তুমি 40 তুলে ফেলতে পারবা। ফার্স্ট রানেই যদি 40 তুলে ফেলতে পারো, এরপরে সেকেন্ড রানে যে আর 5-7টা তুললে তুমি 47-48-এ চলে যাচ্ছ। সো টোটাল 45 মিনিটে ফার্স্ট রান, সেকেন্ড রান, থার্ড রান মিলায়ে তুমি এই যে অনেকটা এমসিকিউ কাভার করে ফেলছো, এইটা একটা সবচেয়ে ইফেক্টিভ স্ট্র্যাটেজি ঢাকা ইউনিভার্সিটির জন্য, যেখানে তুমি পাস করতে পারবে এবং সব সাবজেক্টে ভালো করতে পারবা। এরপরে আসো রিটেনের জন্য কী কী স্ট্র্যাটেজি তুমি মেনটেন করবা। দেখো, রিটেনের জন্য তুমি স্ট্র্যাটেজি মেনটেন করবা কি, সেমভাবে প্রথমে বায়োলজি দিয়ে শুরু করবা, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, তারপরে ম্যাথ। এবার বায়োলজিতে তো মুখস্থ কোশ্চেন, এই তো খাইয়ে যাওয়া ধরা। মুখস্থ কোশ্চেনে তুমি কখনো ফুল মার্ক পাবা না, আড়াই করে যে ফুল মার্ক, এটা পাবা না। সো মুখস্থ কোশ্চেনের ক্ষেত্রে তুমি যদি মুখস্থ লেখা, অনেক লেখায় আগে ফোকাস করো, তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাচ্ছ। সো রিটেনের ক্ষেত্রে সবসময় কাট মার্ক ভালো পাওয়া যায় ফিজিক্সে, তারপরে ম্যাথে, কেমিস্ট্রিতে, তারপর বায়োলজিতে। ঠিক আছে, তাহলে দেখো এমসিকিউতে আমি যেই স্ট্র্যাটেজিতে আগাচ্ছি, কাট মার্কের জন্য রিটেনে কিন্তু আমি উল্টা স্ট্র্যাটেজিতে আগাচ্ছি। আমি নিজে হলে কি করতাম, ফিজিক্সের জাস্ট ম্যাথগুলো খুব সিম্পল থাকে, দেখে 2-3 লাইনে সলভ করে ফেলা যায়, দেখে 2-3 লাইনে সলভ করে ফেলা যায়। সো এই ক্ষেত্রে ম্যাথে যেহেতু কাট মার্ক, তুমি আগে ম্যাথের কোশ্চেনগুলো দেখবা। আমার রিটেনে টোটাল মার্ক আছে 40, এর ভিতরে 12 পাইলে, ওভারঅল সব মিলায় 12 পাইলে আমার পাস। আমি যদি এমসিকিউতে ভালো করি, রিটেনে আমি মিনিমাম 12 তোলা ট্রাই করবো, তাহলে 2টা মিলে আমার র্যাঙ্ক চলে আসবে। বাট রিটেনের ক্ষেত্রে সেফ হচ্ছে 20+ তুলতে পারলে, ওদিকে তুমি যা তুলছো এদিকে 20+ তুলতে পারলে, 2টা মিলে তুমি হচ্ছে একটা ভালো সিরিয়াল পাবা, একটা ভালো পজিশন পাবা। সো এখানে 20+ মিনিমাম তোলা টার্গেট করবা, পরীক্ষার হলে বসেই স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবা যে 20+ তোমার উঠতেছে কিনা। 20+ না উঠতে পারলে ঝামেলা, 20+ তুলতে হবে, সামহাউ তুলতে হবে। ঠিক আছে, সো ওইভাবে তুমি প্রায়োরিটি সেট করে রিটেনের জন্য তুমি 20+ মার্ক তোলার জন্য বেসটা দিয়ে আসো। এভাবে তুমি টোটাল মিলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা করবা। এবার আসো পরীক্ষার হলে যে কিছু কমন মিস্টেক্স তুমি করবা, ওই কমন মিস্টেক্সগুলো কি। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার হলে স্টুডেন্টরা বেশ কিছু কমন মিস্টেক্স করে, প্রতি বছর ঘটে। সেটা হচ্ছে আমাদের ওখানে দেখবা ওএমআর শিটে রোল রেজিস্ট্রেশন হাবিজাবি এগুলো থাকে। প্রথম কথা, রোল রেজিস্ট্রেশন প্যানিক করে উল্টাপাল্টা লিখে। প্যানিক করে রোল রেজিস্ট্রেশন উল্টাপাল্টা লেখার কারণ হচ্ছে এটা তাদের প্রথম পরীক্ষা হিসেবে ও অনেক দিন পরে আবার এরকম বোর্ড পরীক্ষার মতো ওএমআর দাগাচ্ছে, তো ও ভুলভাল করে ফেলে। একবার ভুলভাল উল্টাপাল্টা ওএমআর দাগাইলে টিচার তো ওএমআর চেঞ্জ করে দেয় না, এবার ওর পুরা এক্সামটাই খারাপ হয়। এক্সামে আমার এমনিতেই টাইম কম, আবার যদি আমি ওএমআর উল্টাপাল্টা করি, ওটা নিয়ে 2-3 মিনিট 5 মিনিট লস করি, আমি আর পরীক্ষায় রিভাইভ করতে পারবো না। খুবই ঝামেলার একটা জিনিস। সেই ক্ষেত্রে তোমাকে ভালো করতে গেলে শুরু থেকে কনসার্ন থাকতে হবে। রোল রেজিস্ট্রেশনের যে পার্টটা আছে এটা আমি খুব কনসিয়াসলি দাগাবো, বিকজ আমাকে তো আগেই দিয়ে দিবে, প্রশ্ন দেওয়ার আগেই খাতা দিয়ে দিবে, আমি খুব কনসিয়াসলি রোল রেজিস্ট্রেশন দাগাই ফেলবো। সেকেন্ড মিস্টেক যেটা করে আমাদের, দেখবা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার যে স্যাম্পল খাতা অনলাইনে চেক করলেই ঢাকা ইউনিভার্সিটির স্যাম্পল খাতা, বিজ্ঞান ইউনিটের স্যাম্পল খাতা যদি তুমি সার্চ দাও তাহলে তুমি স্যাম্পল খাতা পাবা। ওই স্যাম্পল খাতাই দেখবা, ভালো করে খেয়াল করবা, ওই স্যাম্পল খাতাই দেখবা তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এই 2টা কম্পালসারি সাবজেক্ট, এই 2টার শিট বা ঘর আগে আছে। এরপরে দেখবা ম্যাথ, বাংলা, ইংলিশ, বায়োলজি 4টা অপশনালের ভিতরে আছে। এখন অপশনালের ভিতরে 4টা থাকলেই তুমি কি অপশনাল সবগুলো দাগাইতে পারবো? উত্তর হচ্ছে না। তোমার মেইন সাবজেক্ট যেটা, ওই 4টার ভিতরে মেইন সাবজেক্ট যেটা, ওটা দাগানো মাস্ট। আর বাকি অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা ইংলিশ দাগাইতে পারবা। তাহলে অপশনাল সাবজেক্ট যদি বায়োলজি হয়, বায়োলজির পরিবর্তে বাংলা ইংলিশ দাগাবা। অপশনাল সাবজেক্ট যদি ম্যাথ হয়, ম্যাথের পরিবর্তে বাংলা ইংলিশ দাগাবা। বিষয়টা এভাবে হয়। আচ্ছা, এবার আমরা ঘটনা যেটা করি, আমরা প্রথমে ধরো বায়োলজি দিয়ে শুরু করছি, এখন বায়োলজি কিন্তু অপশনালের ঘরে আছে। এখন বায়োলজি, বাংলা, ইংলিশ লেখাটা একই রকম দেখতে না? তুমি দাগানো শুরু করে দিছো, বায়োলজি কোশ্চেন দাগাচ্ছ, বাট তুমি ঘর দাগাইছো বাংলার ঘরে। 7টা কোশ্চেন দাগানোর পর দেখতেছো আয় হাই কি ভুল করছি, আমি বায়োলজি না দাগায় বাংলার ঘরে দাগাই ফেলছি। অনেক ক্ষেত্রে এরকম হয়, বায়োলজি কোশ্চেন আমি সলভ করতেছি, বাট দাগাচ্ছি হচ্ছে কি ম্যাথের ঘরে। তখন পুরা ম্যাথও গেল, আমার বায়োলজিও গেল।
তো এই জন্য আমাকে কনসিয়াসলি মাথায় রাখতে হবে, আমি যখন দাগাচ্ছি ওএমআর দাগাচ্ছি, তখন আমি যখন বায়োলজি দাগাবো বায়োলজিটাই আমি পূরণ করতেছি কিনা, আমি যখন বাংলা দাগাবো বাংলারটাই আমি পূরণ করতেছি কিনা, আমি যখন ম্যাথ দাগাবো ম্যাথেরটাই পূরণ করতেছি কিনা। এদিকে আমার ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আছে, ফিজিক্স দাগাইলে ফিজিক্সেরটাই পূরণ করতেছি কিনা, কেমিস্ট্রি দাগাইলে কেমিস্ট্রিটাই পূরণ করতেছি কিনা, এইটা আমাকে মাস্ট খেয়াল রাখতে হবে। এই ভুলটা করা যাবে না, এটা খুব কমন একটা মিস্টেক। অন্তত 10 জনে 2 জন হলেও এই ভুলটা করে, 10 জনে 2 জন হলেও পুরা পরীক্ষার হলে এই উল্টাপাল্টা ভুল করে। প্রথমে 2-3টা কোশ্চেন ভুল করে, অ্যান্ড ওই 2-3টা কোশ্চেন পরে গলার কাটা হয়ে যায়। চান্স না পাওয়ার জন্য ওই 2-3টা কোশ্চেনই এনাফ। সো তোমার ওই গলার কাটা যেন ওই জায়গায় তাড়াহুড়ো করে কোনো কিছু না হয়, এটা আগে খেয়াল রাখতে হবে। আমি আবার বলি, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার হল পুরাটাই মাইন্ড গেম। এই মাইন্ড গেমে এই ছোট ছোট মিস্টেক্সগুলো তুমি বারবার করে ফেলবা। সো এই ছোট মিস্টেক্সগুলো যেন না হয়, এই জন্য এখন থেকে এইগুলা শুনে পরীক্ষার হলের খাতাটা নিবা, অনলাইনে সার্চ করে খাতাটা নিবা, নিয়ে ওই খাতাটা বারবার দেখবা যে কোনটা কি ঘরে আছে। আমি পরীক্ষার হলে যে ওইটা দেখে শুনে কনসিয়াসলি দাগাবো, ওইটা এখন থেকে তুমি ইমাজিন করা শুরু করো যে পরীক্ষার হলে যাব, যেটা আমি দেখে শুনে কনসিয়াসলি দাগাবো। তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন অ্যান্ড পরীক্ষার হল নিয়ে কি চিন্তা করো, কি প্রবলেম ফেস করো, তোমার পরীক্ষা কেমন হতে পারে, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আসলে কি টাইপের প্রবলেম ফেস করো বা তোমার কি টাইপের প্রবলেম ফেস করার চান্স আছে। তাহলে আমি এগুলো নিয়ে আরও বেশি হেল্প করতে পারবো। ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করার জন্য সবচেয়ে ইফেক্টিভ ট্রিক কি? ইফেক্টিভ ট্রিক বলে কিছু নাই। তোমার পড়াশোনা যদি ভালো থাকে, তোমার বেসিক যদি মোটামুটি ভালো থাকে, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করবা, ডেফিনেটলি ভালো করবা। বাট এখানেও একটা জিনিস আছে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা বেশি সলভ করলে তুমি একটা কমন প্যাটার্ন খুঁজে পাবা যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসতেছে। ওই জায়গাগুলো তুমি যদি একবার ধরে ফেলতে পারো, তাহলে এটা তোমাকে হেল্প করবে। হুবহুব কমন না আসলেও ওই টাইপের কোশ্চেন আসার যে প্রবণতা, ওইটা আসবে, তখন তুমি পরীক্ষার হলে যে সলভ করতে যে কনফিডেন্স পাবা যে আমি তো এইগুলা আগেও করছি, কনফিডেন্স পাবা। ঠিক আছে? সো পরীক্ষার জন্য তোমার বেস্ট প্রিপারেশনটা নাও, তোমার 100% বেস্ট প্রিপারেশনটা নাও। মিল্টন ভাইয়ার পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা রইল। আর এই পডকাস্টগুলো তোমাকে আসলেই হেল্প করবে। সো এই পডকাস্ট যদি তুমি এখনও শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি তোমার বন্ধুদের গ্রুপে একটু শেয়ার করবে, আমাদের এই চ্যানেলটা বড় করবে। আমাদের এটা একটা নতুন ইনিশিয়েটিভ, যেখানে তোমাদের জন্য আমি ভিন্নধর্মী কন্টেন্ট দিতেই থাকবো ইনশাল্লাহ। সো এইটা কখনোই তুমি নিজের ভিতরে রাখবা না, তোমার আরও 10 জন 15 জন ফ্রেন্ডকে মিল্টন ভাইয়ার একজন স্টুডেন্ট হিসেবে, ছোট ভাই হিসেবে অ্যান্ড ফ্যান হিসেবে তুমি এটাকে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।